আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের প্রথম অধ্যায় উত্তল সেট সম্পর্কিত উপপাদ্য পর্ব হচ্ছে 1। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ের ক বিভাগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা এসে থাকে, অর্থাৎ ক বিভাগে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসে, সেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো রয়েছে, সেই বেসিক বিষয়গুলো তোমাদের সাথে এই পর্বে শেয়ার করব। ধারাবাহিকভাবে আমরা পর্বের পর পর্ব ভিত্তিক করে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি তোমরা যদি সিরিয়ালি অর্থাৎ পার্ট ওয়াইজ যদি ক্লাসগুলো করে থাকো, তাহলে তোমাদের খুব ভালো উপকারে আসবে আশা করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু আজকে বেসিক বিষয় আলোচনা করব, তো সেই হিসাবে আমরা এক এক করে আলোচনা শুরু করি। তো প্রথমত হচ্ছে উত্তল সেট সম্পর্কিত, যেহেতু অধ্যায়টার নাম, সেহেতু আমরা প্রথমত উত্তল সেট কি বা কাকে বলে বা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, সেই বিষয়টা সম্পর্কে জেনে নিব। তাহলে আমাদের এক নাম্বার কোশ্চেন হলো উত্তল সেট অথবা কনভেক্স সেট অথবা উত্তল সেটের সংজ্ঞা দাও বা উত্তল সেট কাকে বলে, উত্তল সেট কাকে বলে, ঠিক আছে। এইভাবে প্রশ্নটা হতে পারে, উত্তল সেট কি অথবা কনভেক্স সেট কি, উত্তল সেট কাকে বলে, এই হচ্ছে মূলত কোশ্চেনটা। তাহলে এটার উত্তরটা হচ্ছে এরকম: একটি উপসেট এস সাবসেট আর এন, অর্থাৎ রিয়েল নাম্বার এন কে উত্তল সেট বা কনভেক্স সেট বা উত্তল সেট বলা হবে বা হয় যদি এস সেটটি বা এস এর প্রতি জোড়া বিন্দু, মানে এক জোড়া বিন্দু, প্রতি জোড়া বিন্দু যদি এক্স এবং মানে এক্স অথবা ওয়াই যদি হয়, তাহলে এক্স ওয়াই এর জন্য এস সেটটি লাইন সিগমেন্ট এক্স সাজ দ্যাট ওয়াই রেখাংশকে ধারণ করে। এটা হচ্ছে মূলত উত্তরটা, যে একটি উপসেট এস সাবসেট আর এন কে উত্তল সেট বলা হবে বা হয় যদি এস এর প্রতি জোড়া বিন্দু এক্স ওয়াই এর জন্য এস সেটটি লাইন সিগমেন্ট এক্স সাজ দ্যাট ওয়াই রেখাংশকে ধারণ করে, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি যে কোনগুলোকে আমরা উত্তল সেট বলবো। ধরো আমি এখানে একটা চিত্র অঙ্কন করতেছি, এখানে দুইটা বিন্দু নিলাম, এটা হচ্ছে এক্স বিন্দু, এখানে আরেকটা বিন্দু নিলাম ওয়াই বিন্দু, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এই যে আমরা আকৃতিটা যে নিছি বা ডায়াগ্রামটা বা চিত্রটা নিছি, এই চিত্রটার অভ্যন্তরে এক্স এবং ওয়াই
এই রেখাংশটা ধারণ করছে, মানে এর মধ্যেই আছে, তাহলে আমরা এটাকে বলতে পারবো এটা একটা উত্তল সেট। এরপরে মনে করো যে এই বৃত্তের মধ্যে আমি দুইটা বিন্দু নিলাম, এদের যোগ করে দিলাম, একটা বিন্দু হচ্ছে এক্স আর একটা বিন্দু হচ্ছে ওয়াই, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তল সেট। এরপরে ধরো আমি একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজের অভ্যন্তরে এটা হচ্ছে এক্স বিন্দু, এটা হচ্ছে ওয়াই বিন্দু, এদের মধ্যবর্তী রেখাংশটা কি হয়েছে এই ত্রিভুজটার মধ্যেই বিদ্যমান, তাহলে এইগুলো সবই হচ্ছে কি আমাদের কনভেক্স সেট বা উত্তল সেট। ঠিক আছে, এখন এগুলো গেল উত্তল সেট। আর উত্তল সেট নয় বা উত্তল সেট হবে না সেটা কি? তাহলে উত্তল সেট নয় এমন সেটের সংজ্ঞা লেখো। ঠিক আছে, তাহলে কি করবা, শুধু এই সব কিছুই ঠিক থাকবে, ধারণ করে না, এখানে শুধু না হবে। ঠিক আছে, তাহলে আমরা সেটার ক্ষেত্রে চিত্র দেখি। ধরো আমি এইরকম একটা অবতল দর্পণ নিলাম। ঠিক আছে, একটা অবতল দর্পণ নিলাম। এখন এইখানে একটা বিন্দু নিলাম আর এইখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম এক্স, এই বিন্দুটার নাম দিলাম ওয়াই। এখন এদের রেখাংশটা এই যে এটা হচ্ছে রেখাংশটা, মানে যোগ করে দিলাম। এখন এই অবতল দর্পণটার মধ্যে এই রেখাংশটা কি আছে? নেই, তার মানে এটা উত্তল সেট হবে না। আবার একটা চিত্র দিয়ে চিন্তা করি। ধরো আমি এখানে এরকম একটা আকৃতি নিলাম। ঠিক আছে, এখন এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা, এই বিন্দুর নাম দিলাম এক্স, এই বিন্দুর নাম দিলাম ওয়াই। এখন এই দুটা বিন্দু এখন আমরা যোগ করে দিলাম, তাহলে এই বিন্দুটা দেখো এইটুক অংশ কিন্তু এই চিত্রটার ভিতরে নাই, অর্থাৎ ধারণ করে নাই, দুইটা বিন্দু ধারণ করে নাই, তার মানে এটাও উত্তল সেট হবে না। আবার মনে করো আমি এরকম একটা চিত্র নিলাম। ঠিক আছে, এরকম একটা চিত্র নিলাম, এই চিত্রটার মধ্যে আমি এইখানে একটা বিন্দু নিলাম আর এইখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর নাম দিলাম এক্স, এই বিন্দুর নাম দিলাম ওয়াই। তাহলে এই দুইটা বিন্দুকে যদি আমরা যোগ করে দেই, যে রেখাংশটা পাবো সেই রেখাংশটা কি এই চিত্রটার মধ্যে ধারণ করছে? উত্তর হচ্ছে না, ধারণ করে নাই। তাহলে এটাও আমাদের উত্তল সেট হবে না। উত্তল সেট কোনগুলো হবে? এইগুলো হবে আমাদের উত্তল সেট, তার মানে এগুলো আমাদের উত্তল সেট নয়। ঠিক আছে, অর্থাৎ এগুলো হচ্ছে নন কনভেক্স সেট, নন কনভেক্স সেট। ঠিক আছে, মানে উত্তল নয়, এই সেটগুলো উত্তল নয়, অর্থাৎ এই চিত্রগুলো একটাও উত্তল সেটের মধ্যে পড়ে না। আর এইগুলো হচ্ছে সবগুলো আমাদের উত্তল সেটের মধ্যে পড়ে। কেন? কারণ এই এক্স ওয়াই বিন্দুগুলা এই আকৃতিটা বা চিত্রটার মধ্যেই অবস্থান করে বা ধারণ করে। ঠিক আছে, আশা করছি উত্তল সেট জিনিসটা কি বা উত্তল সেট নয় জিনিসটা কি এই বিষয়টুকু অন্তত তোমরা ক্লিয়ার হতে পারছো। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি না বুঝে থাকো তাহলে তারপরও কমেন্ট করবা যে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা, আর যদি বুঝে থাকো তাহলে ডান লিখবা। ওকে, এখন আমরা 2 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে যে উত্তল সেটের চরমবিন্দু কি, মানে অ্যাকচুয়ালি উত্তল সেটের চরমবিন্দু বিষয়টা কি, এটা আমাদের পরীক্ষার সময় জিজ্ঞেস করতে পারে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ঠিক আছে, যেগুলো 1 নম্বরের জন্য। ও সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমি এগুলো বোল্ড আকারে লিখছি, তো আমি ধরো আমি বোল্ড আকারে না লিখে আমি এগুলো ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই ভেক্টর। হ্যাঁ, এগুলো হচ্ছে ভেক্টর। ওকে, আশা করছি এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো আর কনফিউশন হওয়ার কথা না। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের উত্তল সেটের চরমবিন্দু বিষয়টা কি, এটার এখন আমরা উত্তরটা দেখে নিব। ঠিক আছে, তাহলে আমরা একটা উত্তল সেটের একটি চরমবিন্দু এখানে বলতে পারে উত্তল সেটের চরমবিন্দু কি, অথবা বলতে পারে উত্তল সেটের শীর্ষবিন্দু কি। ঠিক আছে, চরমবিন্দুর অপর নাম হচ্ছে শীর্ষবিন্দু। ওকে, শীর্ষবিন্দু হলো
ওই সেটের এমন একটা বিন্দু, এমন একটি বিন্দু যা ওই সেটের অন্য দুইটি বিন্দুর সংযোগ রেখাংশের উপর সংযোগ রেখাংশের উপর অবস্থিত হবে না বা নয়। ঠিক আছে, এটা হলো মূলত আমাদের উত্তল সেটের চরম বিন্দুর সংজ্ঞা বা কাকে বলে জিনিসটা। ঠিক আছে, আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। আবারও বলছি, একটা উত্তল সেটের চরম বিন্দু বা শীর্ষবিন্দু হলো ওই সেটের এমন একটা বিন্দু যা ওই সেটের অন্য দুইটি বিন্দুর রেখাংশের সংযোগ রেখাংশের উপর অবস্থিত নয়। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমাদের এটা একটা উত্তল সেট। এই উত্তল সেটের আমরা দুইটা বিন্দু নিছি, একটা হচ্ছে এক্স ভেক্টর, একটা হচ্ছে ওয়াই ভেক্টর। ঠিক আছে, তো এদের সংযোগ রেখাংশ ব্যতীত মানে বাদ দিয়ে এমন একটা বিন্দু যেটা এই রেখাংশটার মধ্যেও হবে না, ধরো তাহলে আমাদের এইটা নিলাম, তাহলে এইটাকে আমরা বলতে পারবো কি চরম বিন্দু। এটাকে বলতে পারবো কি চরম বিন্দু। ঠিক আছে, বা শীর্ষবিন্দু। তাহলে আশা করছি বিষয়টা বুঝতে পারছো যে চরম বিন্দু, উত্তল সেটের চরম বিন্দু বিষয়টা কি। 3 নম্বর প্রশ্নটি হলো বিন্দু সেটের উত্তল সমাবেশ কি? অথবা এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, সেট এস সাবসেট আর এন এর উত্তল সমাবেশের সংজ্ঞা দাও। ঠিক আছে, অথবা এইভাবে প্রশ্নটা হতে পারে বিন্দু সমূহের সেটের উত্তল সমাবেশ কি বা কাকে বলে, এভাবেও প্রশ্নটা হতে পারে। তাহলে এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে আর এন জগতে এম সংখ্যক বিন্দু x1 x2 x3 ডট 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 xn xm। ঠিক আছে, অর্থাৎ আর এন জগতে এম সংখ্যক বিন্দু x1 x2 x3 ডট ডট xm পর্যন্ত, ঠিক আছে, এর উত্তল সমাবেশ হলো, এর উত্তল সমাবেশ হলো x ইকুয়ালস টু ল্যামডা 1 x1 প্লাস ল্যামডা 2 x2 প্লাস ডট 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 প্লাস ল্যামডা m xm দ্বারা প্রদত্ত একই জগতেরই একটি বিন্দু, প্রদত্ত একই জগতেরই একটি বিন্দু এখানে বলতে এই যে ল্যামডা 1টার আর কি, এখানে ল্যামডা আর কি, ল্যামডা হলো বাস্তব স্কেলার রাশি, বাস্তব স্কেলার, অর্থাৎ আমরা যদি এই যে 1 2 3 এগুলোকে এখানে যদি আমরা আই দ্বারা হিসাব করি, তাহলে ল্যামডাই হলো বাস্তব স্কেলার এবং সকল আই এর জন্য
জন্য ল্যামডা আই লেস দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। এরপরে সামেশন অফ আই ইকুয়ালস টু 1 হবে এবং এম, এরপরে হচ্ছে ল্যামডা আই ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিন্দু সেটের উত্তল সমাবেশের সংজ্ঞা বা কাকে বলে। তাহলে আর এন জগতে এম সংখ্যক বিন্দু যদি x1 x2 x3 ডট xm এর উত্তল সমাবেশটা হবে x ইকুয়ালস টু, অর্থাৎ আমাদের এই বাস্তব স্কেলার রাশির সাথে আমাদের এই যে এন সংখ্যক অথবা এম সংখ্যক যে বিন্দুগুলো রয়েছে এদের গুণ হবে, এবং যেহেতু সমাবেশ তাহলে যোগ আকারে এটা যাবে। ঠিক আছে, দ্বারা প্রদত্ত একই জগতের একটা বিন্দু যেখানে ল্যামডা আই হলো বাস্তব স্কেলার এবং আই এর সকল মানের জন্য সেটা হবে 0-র সমান হবে এবং 0-র থেকে বড় হবে। এছাড়াও ল্যামডা আই অর্থাৎ সামেশন অফ আই ইকুয়ালস টু 1 থেকে এম পর্যন্ত হলে ল্যামডা আই ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, এটা হলো মূলত আমাদের এটার সংজ্ঞা। 4 নম্বর প্রশ্নটি হলো সেপারেটিং হাইপারপ্লেন কাকে বলে, বা সেপারেটিং হাইপারপ্লেনের সংজ্ঞা দাও, এভাবে প্রশ্নটা আসতে পারে। তাহলে এটার উত্তর হচ্ছে এরকম। এটার আরেকটা ভাবে প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে পৃথকীকৃত অধিসমতল কাকে বলে, পৃথকীকৃত অধিসমতল কাকে বলে, সেটার উত্তরও একই রকম। ঠিক আছে, তাহলে আমাদের C1 x1 প্লাস C2 x2 প্লাস ডট 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 প্লাস Cn xn ইকুয়ালস টু কে, এটা একটা হচ্ছে, অর্থাৎ C1 x1 এ দুটো গুণ আকারে যোগ আকারে, মানে গুণ থাকবে, গুণ হবে এবং এগুলো যোগ আকারে যাবে, সমান সমান যদি কে হয়, অর্থাৎ এটা একটা সমীকরণ, অর্থাৎ সমীকরণটিকে সিদ্ধ করে, সিদ্ধ মানে তো বুঝতে পারতেছো যে এমন একটা মান নিব যে মানটা বাম দিক সমান সমান ডান দিক আসবে, সিদ্ধ করে এমন এক সেট বিন্দুকে সেপারেটিং হাইপার প্লেন বলে। ওগুলো সংক্ষেপে লিখছি। ঠিক আছে, আবারও বলতেছি, সেপারেটিং হাইপার প্লেন কাকে বলে বা পৃথকীকৃত অধিসমতল কাকে বলে, এটার সংজ্ঞাটা হচ্ছে C1 x1 গুণ হবে, এরপর হচ্ছে প্লাস C2 x2 প্লাস ডট 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 প্লাস Cn xn ইকুয়ালস টু কে, এটা একটা সমীকরণ। এই সমীকরণটিকে সিদ্ধ করে এমন এক সেট বিন্দুকে, মানে এমন একটা বিন্দু পাবো যেটা, মানে সেট পাবো, বিন্দুর সেট পাবো, সেটা যদি সিদ্ধ করে এই সমীকরণটাকে, তাহলে আমরা তাকে বলতে পারবো সেপারেটিং হাইপার প্লেন। ওকে, এই হচ্ছে মূলত এটার সংজ্ঞা। 5 নম্বর প্রশ্নটি হলো উত্তল বহুতলক অথবা উত্তল বহুভুজ কাকে বলে, বা এর সংজ্ঞা দাও। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে, ধরি Rn জগতের এর সসীম সংখ্যক ভেক্টর, সসীম সংখ্যক ভেক্টর যেমন x1 x2 x3 ডট 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 xn। ঠিক আছে, অর্থাৎ ধরি Rn জগতের সসীম সংখ্যক ভেক্টর x1 x2 x3,
ঠিক আছে, সসীম যেহেতু বলছে এই কারণে আমাদের শেষ পর্যন্ত আর কি এটা আছে। প্রদত্ত 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 বলতে যেগুলা প্রদত্ত ভেক্টর সমূহের প্রদত্ত ভেক্টর সমূহের সকল উত্তল সমাবেশ সেটকে এই x1 x2 x3 ডট 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 xn শীর্ষ বিন্দু বিশিষ্ট উত্তল বহুভুজ বা উত্তল বহুতলক বলে। ঠিক আছে, আবারও বলতেছি, ধরে নিলাম যে Rn জগতের সসীম সংখ্যক ভেক্টর x1 x2 x3 ডট ডট xn এই প্রদত্ত ভেক্টর সমূহের সকল উত্তল সমাবেশ সেটকে, উত্তল সমাবেশ অলরেডি কিন্তু আমরা বুঝে ফেলছি। ঠিক আছে, উত্তল সমাবেশ সেটকে আমরা x1 x2 x3 ডট ডট xn শীর্ষবিন্দু বিশিষ্ট উত্তল বহুভুজ বা উত্তল বহুতলক বলা হবে। ঠিক আছে, বা বলে বা বলা হবে। ঠিক আছে, বলা হয়, যে কোনো একটা ভাষা তোমরা লিখতে পারবা। ঠিক আছে, তো আশা করছি তোমরা এতটুকু বিষয় বুঝতে পারছো যে এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে এতটুকু ক্লিয়ার, যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, আর আমরা এই অধ্যায়ের আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই প্রশ্নটা সমাধান করব। 6 নম্বর প্রশ্নটি হলো, উত্তল সেটের অন্তস্থ বিন্দু কাকে বলে বা অন্তস্থ বিন্দু কি বা এর সংজ্ঞা দাও, এইভাবে প্রশ্নটা হয়ে থাকে। উত্তর, ধরে নিলাম যে একটি বিন্দু এ কে কোনো সেট, সেটা যে কোনো সেট হতে পারে, কোনো সেট এস এর অন্তস্থ বিন্দু বলা হবে যদি এর সাপেক্ষে, এই যে একটা যে বিন্দু নিছি এর সাপেক্ষে এমন কোনো বিলংস টু মানে বিদ্যমান প্রতিবেশে বিদ্যমান থাকে, যা শুধুমাত্র ওই সেটের উপাদানই ধারণ করে। আবারও বলতেছি, উত্তল সেটের অন্তস্থ বিন্দুটা কি? একটি বিন্দু এ কে কোনো সেট এস এর অন্তস্থ বিন্দু বলা হবে যদি এ এর সাপেক্ষে এমন কোনো উপাদান মানে বিলংস টু প্রতিবেশে বিদ্যমান থাকে, যা শুধুমাত্র ওই সেটের উপাদানই ধারণ করে। ঠিক আছে, সেটাই হবে আমাদের উত্তল সেটের অন্তস্থ বিন্দু। তো সুপ্রিয় শিক্ষার্থী,
আশা করছি এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো বিগত পরীক্ষায় এসেছে সেই গুরুত্বপূর্ণ 6টি প্রশ্নের অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কোনো একটা সংজ্ঞায় বা কাকে বলে এই প্রশ্নগুলোতে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, অথবা আমাদের এই চ্যানেলের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে চাইলে তোমরা ইনবক্স করতে পারো অথবা গ্রুপে পোস্ট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো প্রথম অধ্যায়ের প্রথম পর্ব আমরা এখানে শেষ করছি। আমরা ধারাবাহিকভাবে অন্যান্য অর্থাৎ খ বিভাগ গ বিভাগের যে কোশ্চেনগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলোর সমাধান দ্রুত আপলোড করার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।